বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সকল মুসলিমদেরকে আমার সালাম। হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি রইল আদাব। আমাদের বাংলাদেশ নিয়ে আমার সামান্য কিছু কথা আপনাদের কাছে ব্যক্ত করতেছি। অ্যাকচুয়ালি 2008 সাল থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের একটি বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ, যাহা স্বাধীনতার পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মাসে তার ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে যুদ্ধ অংশগ্রহণের উৎসাহিত করেছিলেন। বঙ্গবন্ধু সাহেব যেভাবে দেশ ও জাতিকে ভালোবেসেছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা একই ধারাবাহিকতা চাইলেও তার মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ মিলে যারা দায়িত্ব রয়েছেন, তারা যদি 2008 থেকে 2024 সাল পর্যন্ত সঠিকভাবে আমাদের এই বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে সঠিক জবাব দিতে যদি থাকতো, তারা আজকে বাংলাদেশে আম জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ, গ্রাম পর্যায়ে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করতেছে, দেশের অর্থনৈতিক নিয়ে, মানুষের জীবনযাত্রা নিয়ে, আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিতিশীলতা, মুদ্রাবাজার অস্থিতিশীলতা, ডলারের দাম বৃদ্ধি সহ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সহ, ব্যাংকের অর্থলোট, শেয়ার বাজারে অর্থলোট, হলমার্ক কেলেঙ্কারি, ইরিফেটু নামে একটি আর্থিক এমএলএ প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ, শেয়ার বাজার, শেয়ার মার্কেট যাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে মার্কেট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ। এছাড়া বিশিষ্ট সাংবাদিক সাগররুনির মতো হত্যা, এছাড়া ইন্ডিয়ার বর্ডারে ফালুইকে হত্যা করে তার কাটার মধ্যে আটকিয়ে রাখা, র্যাবে অমানবিকভাবে লিমনকে ক্রস ফায়ার পায়ে, এ ধরনের অনেক ঘটনা ঘটেছিল দেশে। বিভিন্ন ধরনের বিডিআর বিদ্রোহী ঘটনা, অনেক ঘটনা ঘটেছে। সর্বোপরি জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে মত বিমত রয়েছে। এখন জাতীয় নির্বাচন 2024 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো জানুয়ারি মাসে, সে নির্বাচনের ভোট কাস্টিং নিয়ে মতভেদ রয়েছে। নির্বাচন কমিশনার বলতেছে একরকম, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বলে একরকম, জনগণ বলে একরকম, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকেরা বলে একরকম, আন্তর্জাতিক মহল মিলি বলে একরকম। তাহলে এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীন করার উদ্দেশ্য পাকিস্তানিদের অত্যাচার থেকে, শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই স্বাধীনতা অর্জন। এই স্বাধীনতা যেখানে শোষণ থেকে মুক্তি পাওয়া, সেই শোষণ থেকে তো আমরা আজও মুক্তি পাই। 1, 2 নম্বর কথা হলো, পাকিস্তান তো বাংলাদেশকে শোষণ করেছিল বলে আমরা শোষণের মুক্তি থেকে স্বাধীনতা পেয়েছি। ভারত যে শোষণের বীজ ডাল, যাহা মাতৃস্তত আমরা যেভাবে দুঃখ ফেল করি, সেম একইভাবে তারা শোষণ করে যাচ্ছে। ভারতের যে লোকগুলো বাংলাদেশে
প্রায় পরিসংখ্যা মতো 3 লক্ষের মতো লোক এই দেশে কাজ করতেছে। তারা বিভিন্ন হুন্ডি ইত্যাদি মাধ্যমে টাকা ফাঁসা করতেছে। আমাদের দেশে উচ্চশিক্ষিত লোক থাকার পরও, দক্ষ থাকার পরও তারা বাংলাদেশে কাজ করতে পারতেছে। বাংলাদেশে মেধাবী তরুণ প্রজন্মরা সবাই বিভিন্ন ইউরোপ সহ বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে। আমাদের দেশে যে এই কারণে যে মেধা শূন্যতা হচ্ছে, মেধাবী ছেলেগুলো যে চলে যাচ্ছে, এই দেশের প্রতিষ্ঠানে যে বিভিন্ন লোকেরা এসে কাজ করতেছে, এছাড়া দেশে যে প্রতিষ্ঠানগুলো যে ডেভেলপ হচ্ছে না। অদ্যবধি পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু উৎপাদন, উন্নয়ন, ডেভেলপ করছে এমন কোনো প্রমাণ নেই। সবগুলো কপি করে আমরা চালাচ্ছি। এবং শিক্ষা ব্যবস্থা শুধু আমরা বিভিন্ন ইতিহাস নিয়ে পড়ালেখা করি, কিন্তু আমরা ইতিহাস সৃষ্টি বা কোনো একটা সৃষ্টি করছি সেটা আমরা পড়ি। আমরা পড়ালেখা করি কি, পদ্মা সেতু কত কিলোমিটার, পদ্মা সেতুর কতটি পিলার, যমুনা সেতু কতটি পিলার, বঙ্গবন্ধুর মৃত্যু কত সালে, জিয়া রহমানের মৃত্যু কত সালে, বিএনপি কতটা হরতাল দিল, আওয়ামী লীগ কতটা হরতাল দিল, আওয়ামী লীগে কতটুকু কাজ করছে, শুধু এইসব নিয়ে পড়ালেখা। এখন আমি যে অভিজ্ঞতায় প্রবাসে বিভিন্ন এই সাম্প্রতিক আমার প্রবাসে অভিজ্ঞতায়, আমাদের দেশে পোস্ট গ্রাজুয়েট, যেমন পোস্ট গ্রাজুয়েট হয়েও ইংলিশে আমরা টকিং করতে পারি না। ম্যাক্সিমাম বাংলাদেশে বর্তমানে যারা সচিবালয়েও আছে, তারাও যে পোস্ট গ্রাজুয়েট বিসিএস ক্যাডার, তারাও ক্লিয়ারলি ইংলিশ বলতে পারবে না। এটা আমাদের দেশের জন্য চরম ব্যর্থতা। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যেসব স্কুল এই কলেজগুলো রয়েছে, অনার্স মাস্টার্স পড়ালেখা হচ্ছে সাবজেক্টগুলো, আমাদের মধ্যে ইংলিশে একটা লোক ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু অভিজ্ঞতা রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন পরিবেশতে রয়েছে, কিন্তু প্রেজেন্টেশন করার মতন আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আছে আমরা পিছিয়ে। কিন্তু শ্রীলঙ্কার ভারতীয় লোক কাজ না জানার সত্ত্বেও তাদের কিন্তু সার্টিফিকেট না থাকার সত্ত্বেও তারা কিন্তু ইংলিশে প্রেজেন্টেশন করতে পারতেছে, বিধায় তারা আজকাল ভালো পজিশনে কাজ করতে পারতেছে। এটা আমাদের ব্যর্থতা, বাংলাদেশ গভর্নমেন্টের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, পাঠ্যপুস্তক কারিকুলামের ব্যর্থতা, এটা সরকারের নীতিগতভাবে সঠিক ব্যবস্থাপনার দুর্বলতা। 2 নম্বর, আমাদের দেশে যে পদ্মা সেতু হয়েছে, ওয়েলকাম সুন্দর, তারপরে টানেল করছে, ঢাকা উড়ন্ত সেতু করছে, ঢাকার মধ্যে যে উড়ন্ত সেতু বলা হয় বা যে ব্রিজগুলো করা হয়েছে, এইগুলো যদি আমরা নিচে যদি প্রশস্ত করতাম, তাহলে আমাদের রোডগুলো আরও বড় হতো, এই কস্টিংও কমে যেত, সুন্দরভাবে চলাফেরা হতো। এখন এই ফ্লাইওভারগুলো করতে গিয়ে একদিকে জনগণও ভোগান্তিতে ছিল, দ্বিতীয়ত দেশের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এই ব্রিজগুলো করা হয়েছে। ব্রিজগুলো কত বছর সাস্টেন থাকবে, ব্রিজগুলো উচ্চমানের গুণগত মানের কাজ হয়েছে কিনা সেটাও আসলে নিশ্চিত না, কারণ এই দেশে বদ্রাড়ে ব্রিজ ভেঙেই অনেক মানুষ মারা গেছে। আমি নিজে ব্রিজের নিচে হাঁটতে ভয় পাই। যাই সর্বোপরি অনেকগুলো ব্রিজ অপরিকল্পিত বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, অনেকগুলো ব্যবহৃত হচ্ছে না। ঠিক একইভাবে আমাদের দেশে 2008 সাল থেকে 2024 সালের মধ্যে যে রাজস্ব থেকে যে উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করেছিল, সেটি ব্যয় আন্তর্জাতিকভাবে যদি হিসেব করা হয়, সেটা আমেরিকার থেকেও কনস্ট্রাকশন খরচ বাংলাদেশে বেশি হয়েও তা খুব ভালো। বেশি হওয়ার পরও আমরা ওয়েলকাম বাংলাদেশ গভর্নমেন্টকে। কিন্তু আমার প্রশ্ন হলো, ইউরোপ সহ মিডল ইস্ট সহ যেসব রাস্তাগুলো আছে, সেসব রাস্তাগুলো যদি সাস্টেন করতে পারে, আমাদের দেশে তাদের সমমানে ব্যয় করে রোডগুলো সাস্টেন হচ্ছে না কেন? এটা প্রশ্ন। এক, বিদ্যুৎ নিয়ে, বিদ্যুতের বিল নিয়ে, বিদ্যুতের ডিমান্ড চার্জ নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে মানুষের অভিযোগ, এগুলো দ্রুত রেপিড কোনো অ্যাকশন নেই। এই সরকার মন চাচ্ছে নিজস্ব একটা কাঠামো করে বিল দিচ্ছে,
এখন এই দেশে পার্লামেন্ট, যেটা বাংলাদেশে পার্লামেন্ট হলো জনগণ নিয়ে কথা বলা। আমার মতো মনে হচ্ছে যে বাংলাদেশ পার্লামেন্ট হলো গভর্নমেন্টের নিজস্ব মন গড়া, নিজস্ব মতে আইন করা। জনগণের মতামত নিয়ে তো আইন হচ্ছে না। কেন হচ্ছে না? এই দেশে জনগণের ভোটাধিকার নেই। আমি যেটা বলতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমি নিজে বলতে পারি যে আমার পরিবারের মধ্যে 1972 সালে বঙ্গবন্ধুর প্রথম নির্বাচনে আমার চাচা জ্ঞানেরা আমরা শহীদ হয়েছেন। তাহলে এছাড়া আমার দাদা একজন সরকারি ডিএপি ছিলেন, ওনারা তখন আওয়ামী লীগের সমর্থন। আমি নিজে আওয়ামী লীগ করছি, ছাত্রলীগ করছি, ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং রাজনীতির সাথে মোটামুটি আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক শিষ্টাচারকে ভালোবাসি। বাট কিন্তু সত্যকে সত্য বলা আমার অভ্যাস, মিথ্যাকে কখনো সাপোর্ট দেওয়া আমার অভ্যাস নেই। কিন্তু বর্তমানে দেশের যে অর্থনৈতিক বিপর্যয়, এগুলো আসলে একজন সচেতন মানুষ হিসেবে অন্ধত্বকে যদি বলে আমি এখানে আলো, সেটা আসলে কখনো একজন শিক্ষিত সচেতন মানুষের কাছে কাম্য নাই। যেমন দল করলে যে দলের লোকেরা যে অন্যায় করলে যে তাদের পক্ষে কথা বলতে হবে, এটা কিন্তু আসলে পৃথিবীর কোনো দলের এই আইনের মধ্যে সমর্থন নেই। এখন মনে করেন আপনার ফ্যামিলিতে 5 জন লোক আছে, আপনার বড় ভাই অন্যায় করতেছে, সে খারাপ পথে হাঁটতেছে, আপনি তারপরেও যদি বলেন যে ভালো পথে হাঁটতেছে, তাহলে এটা তো আসলে এই হাস্যকর বিষয়। এখন আমাদের আওয়ামী লীগের মধ্যে যদি কেউ যদি খারাপ করে, অন্যায় করে, অনিয়ম করে, সেটাকে যদি আমরা সমালোচনা করতে না পারি, সেটা তো আসলে দলের গঠনতন্ত্র কী বলে সেটা আসলে আমার জানা নাই। কেউ যদি জানা থাকতে তাহলে আমাকে এক্সপ্লেন করলে খুব বেশি ভালো হবে। যাই হোক, সর্বোপরি এই দেশে যে বর্তমানে অর্থনৈতিক যে বিপর্যয় পর্যায়ে আছে, যে বিপর্যয়, এই বিপর্যয় থেকে ওটা ছোটা। আমাদের দেশের গভর্নমেন্ট রেমিটেন্সের উপর নির্ভরশীল। দেশের উৎপাদন কার্যক্ষমতা কমে গেছে। উৎপাদনের জন্য কৃষি গবেষণা কেন্দ্র আছে গাজীপুরে। বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা কৃষি অফিস রয়েছে, কৃষি অফিসার রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, ওই যে কৃষি অফিসারগুলো রাখা হয়েছে, এই প্রত্যেকটা উপজেলায় যে জায়গাগুলো আছে, মানুষদেরকে উৎসাহিত করে কৃষি উৎপাদন করার জন্য, ওই ধরনের তো কোনো প্রতিফলন হচ্ছে না। যার ফলে আমরা আমদানির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। আজকাল আমদানির উপরে আমরা যেহেতু নির্ভরশীল হয়ে যাচ্ছি, সেহেতু আমাদের টাকা বাইরে চলে যাচ্ছে, আমাদের কাছে ডলার আসতেছে না। 1, 2 নাম্বার হলো, আমরা যদি উৎপাদনশীল রাষ্ট্রে যদি করতে যাই, তাহলে আমরা বলতে পারবো যে আমরা ডিজিটাল বাংলাদেশে পড়ছি, আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। এখন যেখানে আমরা উৎপাদনের দিকে পিছিয়ে, সেখানে আমরা কীভাবে বলতে পারি যে আমরা আসলে স্মার্ট বাংলাদেশে যাচ্ছি? আমার কাছে এগুলো হাস্যকর মনে হয়। এই যে আমরা স্মার্ট বাংলাদেশ বলতেছি, এখন স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝানো হচ্ছে আমি আসলে আমার মাথায় ঢুকতে। স্মার্ট বাংলাদেশ মানে এই যে আমরা যে এখন একজন লোক ভোটার আইডি আমরা করেছি 2008-এর দিকে। এখন এরপরে আমরা এটাকে একটা শক্ত একটা কার্ডকে বলা হয় স্মার্ট কার্ড। এখন স্মার্ট কার্ড, ওকে থ্যাঙ্কস, স্মার্ট কার্ড আমরা পাচ্ছি। আমাদের এই স্মার্ট কার্ড দিয়ে আমরা একটা কার্ড দিয়ে জমির খাজনা করতে, জমি ক্রয় করতে, জমি বিক্রি করতে, ফাস্টফুড করতে, ইত্যাদি ইত্যাদি কাজে যেন একটি কার্ড দিয়ে যখন আমরা ব্যবহার করতে পারবো, যে সব জায়গায় ব্যাংকে অ্যাকাউন্ট করতে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে স্মার্ট। এখন আমি জন্ম নিবন্ধন করছি সরকারের ফার্স্ট ফরম্যাটে। এখন যখন আমার বাচ্চাকে আমি যখন স্কুলে ভর্তি করাতে যাব, আমি নাকি আবার ডিজিটালে যেতে হবে। এখন ডিজিটালের নামে প্রথমে ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা রাখা হয়েছে, তাকে উদ্যোক্তা রাখা হয়েছে। উদ্যোক্তা থেকে তো জনগণ সে হেল্প পাচ্ছে না। তো জনগণ কী করতে হচ্ছে, বাজারে দোকানে গিয়ে একটা কম্পিউটারে আবেদন করে। সে আবেদনটা একটা আবেদন করতে গিয়ে 100-150 টাকা নেই। এরপরে আবার উদ্যোক্তার কাছে দেওয়া হয় ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা আবার নেয় যে 200 টাকা। এরপরে এই টাকা দিয়ে একটা জন্ম নিবন্ধন করতে হয়। এখন সরকার বলে যে আমরা টাকা নিচ্ছি না। সত্যিকারে কি সরকার টাকা নিচ্ছে না?
সরকার তো সিস্টেমলি জনগণ থেকে টাকা নেওয়ার একটা কল কারখানা বসিয়েছে। এক, আপনি ফাস্টফুড করতে চান, ফাস্টফুড করতে গিয়ে দুনিয়ার কাগজ, তাহলে সব কাগজ আবার লাগতেছে, ভোটার আইডি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, সার্টিফিকেট। তাহলে আমি যদি একটা কার্ডের মধ্যে বা এনআইডি কার্ড বা একটা কার্ড করি, ওই কার্ডে যদি আমার সকল ডকুমেন্ট যদি এখানে থাকে, সেক্ষেত্রে তো আমার আর দরকার নেই। এখন আপনি একটা বিদ্যুৎ মিটার নামাতে গেছেন বা ওয়াসার থেকে পানির মিটার নামাবেন বা গ্যাস মিটার নামাবেন, অ্যান্ড করতে গিয়ে সেখানে আপনার দুনিয়ার ডকুমেন্টস মানে দুনিয়ার সব জায়গায় যাওয়া লাগে। তাহলে সব জায়গায় হাঁটা মানে মানুষের একটা কাজের জন্য সময় লস, অর্থ লস, মানসিক লস, সব মিলিয়ে একটা লোক যখন চাকরিজীবী থাকে, মনে করে এক্সাম্পল একটা লোক ব্যাংকে জব করে, সে বা একটা প্রাইভেট জব করে কোম্পানিতে, বা গার্মেন্টস স্টেটে মনে করে বাইক হাউসে জব করে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে, তো তারা কিভাবে এই কাজগুলো করবে? সে একটা কাজ, ছোটো একটা কাজ ধরে 3-4 দিন করে যদি পিছনে হাঁটতে হয়, তাহলে আমরা কোথায় স্মার্টে গেলাম? আমরা তো সেই ঘুরে গেলে পিছনেই ঘুরতেছি, আদৌ তো আমরা স্মার্টে যাচ্ছি না। তাহলে গভর্নমেন্ট যে বলতেছে আমরা স্মার্ট, আসলে স্মার্ট বলতে এটা একটা ফটকাবাজি কথা। এক যাই এই হোয়াট এভার, এখন বিষয় হলো দেশে ব্যাংক, সোনালী ব্যাংক থেকে অর্থ লোড, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোড, বেসিক ব্যাংক থেকে অর্থ লোড, ব্যাংকের তারল্য সংকট, ব্যাংকের বিভিন্ন ধরনের সংকট। এখন গত 2 দিন আগে ব্যাংকের লকার থেকে স্বর্ণ চুরি হয়ে যাচ্ছে। এখন যেখানে মানুষ আমানত থাকবে সেখান থেকে যদি চুরি হয়ে যায়, তাহলে এই দেশের জনগণ কোন খাতকে বিশ্বাস করবে? হ্যাঁ, তারপরে দ্বিতীয়ত, দেশের জনগণের নেই কোনো নিরাপত্তা। কথা বললে এই দেশটা স্বাধীন হয়েছিল মানুষের মনের ভাব প্রকাশ এবং সকলের অধিকারের কথা বলা এবং অন্যায়ের এই বিপক্ষে কথা বলা, সত্যের পক্ষে কথা বলা, ন্যায়কে ন্যায় বলা, সত্যকে সত্য বলা। এই জন্য তো এই দেশটা স্বাধীন হয়েছিল। আদৌ তো আমাদের দেশে এসব কোনো কার্যকর নেই। তো এই যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। এখন মুক্তিযোদ্ধার পরে মুক্তিযোদ্ধার নাতি পুতি সবাইকে যে এইভাবে যে এভারেজে যে সুবিধা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, তাহলে 71 সনে যারা জন্ম হয়েছিল ঠিক তাদেরকে তো 21 ফ্যাসিলিটি দেওয়ার দরকার ছিল। একটা ঘটনা। তারপরে দেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, 3টা বিভাগ রয়েছে। বিচার বিভাগের প্রতি মানুষ আস্থায়, শাসন বিভাগের প্রতি মানুষ আস্থায়, বিচার বিভাগ, শাসন, আইন বিভাগের প্রতি মানুষ আস্থায়। এসব আস্থাহীন যে বলতেছে গভর্নমেন্টের কাছে, তো তার এনআইএসএ ধরে বিভিন্ন ধরে ডিজিএফ ধরে বিভিন্ন ওই গোয়েন্দা সংস্থা কাজ করে, সরকার জানে। তাহলে এই যে 3টা সেক্টর নিয়ে মানুষ আস্থায়, সরকার তো তাহলে সেগুলো নিয়ে কাজ করার দরকার ছিল। এখন বিষয় হলো আমাদের দেশে বর্তমানে যারা রাজনৈতিক দল আছে, 71 সাল থেকে 2024 পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 90-এর পর থেকে যতগুলো রাজনৈতিক দল আসছিল, সবাই কিন্তু 90-এর পর থেকে যারা ক্ষমতা ছিল, তারা সবাই রাষ্ট্রের ক্ষমতা করার জন্য নাটকবাজি, ডিগবাজি করতেছে। এগুলো আসলে আমাদের দেশের লোকগুলো হলো আবেগের জাতি, আবেগের উপরে আবেগের মতন করে চলে। বিভিন্ন, যেমন বাংলাদেশে বর্তমানে গভর্নমেন্ট একটা ঘটনা ছাপার জন্য আরেকটা ঘটনার দিকে জনগণের মাইন্ডকে মুভ করে। এখন এগুলো তো জনগণ বুঝতেছে, ভালো কথা। এখন সরকার মনে করতেছে যে আমি তো আমার মতন করে সব করে দিচ্ছি, জনগণ তো কোনো আন্দোলন করতেছে না। আন্দোলনটা করবে কেন? জনগণের উপরে যে আইন প্রয়োগ করা হয়েছে, জনগণ তাদের তো এই খাদ্য বস্ত্র যেটা বলা হয়, এগুলোর পিছনে দৌড়তে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। কোনো চিকিৎসা পাচ্ছে না উন্নত মানের, মানুষের এই সব মানে লস। এখন গভর্নমেন্ট মনে করতেছে এই জনগণ বুঝে, জনগণ সবই বুঝে। সুতরাং গভর্নমেন্টের এখনও সময় আছে। গভর্নমেন্ট তার কাঠামোগত পরিবর্তন করা, সকল এমপি মন্ত্রীদেরকে প্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতা আনা। আর এদিকে যেহেতু ভোটের মাধ্যমে বর্তমানে
দীর্ঘদিন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি গড়ে উঠছে না। সিলেক্টেড ইলেকশনের মাধ্যমে যেহেতু প্রতিনিধি হচ্ছে, জনপ্রতিনিধিদের নামও মানুষকে মনে রাখে না। আগে একসময় আমরা জানতাম যে বাণিজ্য মন্ত্রীকে, যেমন এখন আপনি অনেককে জিজ্ঞেস করে দেশে বাণিজ্য মন্ত্রীকে অনেকে জানে না, যোগাযোগ মন্ত্রীকে জানে না। কেন? মানুষের ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট হারিয়ে যাওয়ার কারণ হলো দেশে ভোটার দিকের মাধ্যমে জনপ্রতিনিধি সৃষ্টি হচ্ছে না। এই সরকার ঘোষিত একক সরকার ঘোষিত মাধ্যমে জনপ্রতিনিধি হচ্ছে, তাই মানুষের এখন বর্তমানে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগের পরিবারে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা নিজে আওয়ামী লীগের মধ্যে একটা দ্বন্দ্বতা সৃষ্টি করে দিয়েছে। তার নিজের স্বার্থের জন্য সে কী করলো? সেই দামি নির্বাচন করলো। দামি নির্বাচনের মাধ্যমে ওই প্রবীণ আওয়ামী লীগের মধ্যে একটা দ্বন্দ্বতা সৃষ্টি করলো। ঠিক তার এটাও এক ধরনের তার স্বার্থ। এটা দলের অনেকে জানেও বলতেছে না, কিন্তু আসলে এটা একটা স্বার্থ, যেটা অ্যাকচুয়াল রাইট কথা। এই অ্যাকচুয়াল রাইট। এখন আওয়ামী লীগের প্রবীণ যারা আওয়ামী লীগের সৃষ্টির জন্য ইউনিয়ন তৃণমূল পদ্ধতিতে কাজ করেছিল, তাদের কোনো মূল্যায়ন হয়নি। মূল্যায়ন হয়েছে কি? যার কাছে টাকা আছে, যারা কমিশন দিতে পারতেছে, তাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছে, তারা ওই ঘোষিত নির্বাচিত হচ্ছে। যার ফলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা এখন নীরব। যারা 2008-এর পরে রাজনীতিতে আসছে তারা খুব উৎসাহিত। তো সর্বোপরি আমাদের দেশের যে বর্তমানে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এটা থেকে রক্ষার উপায়ের জন্য সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার। আর যেহেতু আমরা এত স্বয়ংসম্পন্ন না যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল দিয়ে আমরা রপ্তানি করে কোটি টাকা আয় করি, তো আমরা আমেরিকার সাথে টাক্কা দিতে পারবো, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে টাক্কা দিতে পারবো, কানাডার মতো দেশের সাথে টাক্কা দিতে পারবো, অস্ট্রেলিয়ার মতো পারবো। এই ক্ষমতা আমাদের এখনও হয়নি। আমরা পদ্মা সেতু করি আর টানেল করি, আমরা এখনও ওই পর্যায়ে পৌঁছি নেই। তা সুতরাং আমরা আগে নিজেরকে ভিত্তি মজবুত করতে হবে। ভিত্তি মজবুত না করি মুখে ছাপাবাজি করে আমরা কখনো উন্নত হতে পারবো না। সুতরাং দেশের এই জনগণের যে বেকারত্ব, শিক্ষিত বেকার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা এক ধরনের বোঝা হয়ে যাচ্ছে দেশে। এদিকে দেশের যে শিক্ষা অটো পাস, গড়ে পাস দেওয়া, এটা এক ধরনের কেমন যেন হাস্যকর শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। যেমন 2003 সালে সারা বাংলাদেশ থেকে একদম পরীক্ষা দিয়েছে 3.5 লাখ, পাস করছে 1 লাখ। তো এখন বর্তমানে বাংলাদেশে যেভাবে শিক্ষা মানে কলেজে স্কুল ভর্তি হলেও পাস, এখন এই পাস দিয়ে কী লাভ হচ্ছে? এই পাস দিয়ে সার্টিফিকেট দিয়ে বরং আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে নেওয়া হচ্ছে। ওই যে ছেলেটা এসএসসি পাস করতেছে, সেই ছেলেটা আর কি গ্রামগঞ্জের মধ্যে আর কৃষি খামার ইত্যাদি কাজের মধ্যে জড়িত ছিল। সেই কী করতে জিন্সের প্যান্ট পরি হাঁটতেছে, বরং মা বাবা তার টাকা দিয়ে ছেলেকে চালাচ্ছে। ছেলে বকাটা হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে সিগারেট খাচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাইয়ের সাথে হাঁটতেছে, বরং মা বাবা অসাধ্যতে থাকতেছে। একটা ফ্যামিলি সোসাইটি নষ্ট হয়ে যাচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা করে। সর্বোপরি সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই 3টা বিভাগকে শক্তিশালী করা দরকার। আর যেহেতু ব্যাংক সেক্টরের প্রতি মানুষ আস্থা হারিয়ে যাচ্ছে, সরকার দ্রুত ব্যাংক সেক্টরকে শক্তিশালী করা এবং উৎপাদনশীল কর্মসংস্থানের জন্য সরকার নিজস্বভাবে প্রতিষ্ঠান করা এবং শিক্ষিত লোকদেরকে ব্যবহার করার পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। যাক, সর্বোপরি এখানে অনেক কথা বলে ফেললাম। রাজনৈতিক জনগণের জন্য, রাজনীতি নিজের স্বার্থের জন্য নয়, রাজনীতি মানুষের জন্য। রাজনীতি কোনো ব্যক্তি সমাজ বিভাজন করে রাজনীতির জন্য নয়, রাজনীতি কোনো দলকে দেখে নয়। রাজনীতি মানে একটা ইউনিটি, রাজনীতি একটা পরিবার। বাংলাদেশ মানে একটি পরিবার, বাংলাদেশ মানে একটি দল। মতভেদ থাকবে, বাট সবার উদ্দেশ্য রাষ্ট্রের উন্নয়নে কাজ করা, বাংলাদেশের মানব শক্তির উন্নয়ন, মানব কল্যাণে কাজ করাকে বলা হয় রাজনীতি। এই ক্ষমতাকে আটকে রাখা, নিজের ব্যক্তিত্বকে নোবেল অর্জনের মতন করে এই মন মানসিকতা নিয়ে কথা বলা, এগুলো আসলে বিশ্রী বিষয়। সর্বোপরি আমরা
চাই দেশ উন্নত হোক, দেশের মানুষ দেশের আইনের প্রতি আস্থাশীল হোক, এটাই চাই। মানুষ দেশের প্রতি আস্থাশীল হয়ে রেমিডেন্স পাঠাক, এটা চাই। এদিকে দুঃখের বিষয়, বেনজির আহমেদ সাহেব কোটি কোটি টাকার মালিক, উনি একজন গভর্নমেন্ট কর্মকর্তা। উনি যদি এত কোটি টাকার এত সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে একজন এমপি, একজন মন্ত্রী, সে কত কোটি কোটি টাকা ইনকাম করে যে কানাডা বেগম পাড়ার মধ্যে পার করছে, আল্লাহ মাহবুব জানে। তো যেহেতু ব্যানার্জির মতো হাজার ব্যানার্জির বাংলাদেশে আছে, বাংলাদেশের অর্থ পাচার, অর্থ লুট করা হচ্ছে, এসব নিয়ে সরকারের কোনো জবাব দিতে নেই। সরকারের প্রত্যেকটা এমপিকে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। দুদককে তার মতো করে চলতে দিতে হবে। দুদকের উপরে আরও তদন্ত অর্গানাইজেশন করতে হবে, যেন দুদকও যেন অপরাধ করতে না পারে, স্বচ্ছ। আবার সরকার কি করতেছে, সরকার হিসেব রাখার জন্য একটা আলাদা স্বতন্ত্র একটা সংগঠনের দরকার রয়েছে, যেন সরকারের মনিটরিং রাখার জন্য, যেখানে সরকারের প্রতি, যেহেতু সরকারের লোক একজন রাষ্ট্রের জনগণের টাকা দ্বারা কর্মচারী, প্রত্যেকটা রাষ্ট্রের পরিচালিত গভর্নমেন্টে যারা থাকে সকলের জনগণের গ্রামের টাকার কর্মচারী, এখানে কেউ বড় ছাড় না। যেমন এক্সাম্পল, আমি এখন প্রবাস থেকে টাকা পাঠাচ্ছি, আমার টাকা রেমিটেন্স যাচ্ছে, সেম হাজার হাজার ভাই বাদাররা টাকা পাঠাচ্ছে আমেরিকা, লন্ডন, কানাডা থেকে, ইউরোপ থেকে, মধ্যপ্রাচ্য থেকে। এই টাকা দিয়ে আপনাদের বেতন আছে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের একজন প্রজাতন্ত্রের কর্মচারী, সেও বেতনভুক্ত একজন মানে লোক। সে তো আর বেতন ছাড়া যে সেবা দিচ্ছে না, বিনা পয়সায় রাষ্ট্রের সেবা দিচ্ছে না, সে আমাদের টাকা দিয়ে সেবা দিচ্ছে, রাষ্ট্রপতি আমাদের টাকা দিয়ে সেবা দিচ্ছে। সুতরাং আমাদের সেবার জন্য তাকে আমরা কর্মচারী নিয়োগ করা হয়েছে, তাতে তাদের সবার জবাব দিতে থাকা অবশ্যই দরকার। সো এখানে কেউ বলতে পারবে না যে আমি এই দেশের জন্য অমুক করছি, তো অমুক করছি, সে করছি, এটা বলার অবকাশ নেই। আপনাকে আমরা টাকা দিয়ে রাখতেছি মন্ত্রী এমপিদেরকে, সুতরাং আমলাদেরকে আপনারা সঠিকভাবে কাজ করুন, আমরা সেটা চাই। দয়া করি দেশের টাকার পাচার করা থেকে মুক্ত করে দেশের যে ভয়াবহ অবস্থায় দেশকে রক্ষা করুন। দেশের জিডিপি কমে যাচ্ছে, দুঃখজনক, খুবই দুঃখজনক। দেশে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না, ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। সবাই প্রবাসীরা ইউরোপ সহ বিভিন্ন মধ্যপ্রাচ্য সবাই টাকা হাতে রাখি খরচের টাকা পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? দেশের ব্যাংক প্রতি মানুষের আত্মবিশ্বাস কমে গেছে। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা চলতেছে। এটা কারণ হলো সরকারের সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অভাব, সরকারের একঘেয়েমি। যেমন বর্তমানে ইউএসএ ম্যাক্সিমাম অর্ডার জর্ডান, ইজিপ্ট সহ ভিয়েতনামে চলতেছে, বাংলাদেশে অর্ডার দিচ্ছে না। কেন? বাংলাদেশে যে ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্স দিয়ে বাংলাদেশের কোম্পানিগুলো কাজ করালে এসব পোষাবে না। বাট জর্ডান সহ, ইজিপ্ট সহ, ভিয়েতনাম সহ তারা ট্যাক্স ফি দিচ্ছে। ট্যাক্স ফি দেওয়ার ফলে কোম্পানিগুলো কাজ করতেছে, তার দেশে প্রোডাক্ট করতেছে, রেমিটেন্স আসতেছে। তাদের টেকনিশিয়ান যাদেরকে বলে রাষ্ট্র তাদেরকে বলে টেকনোলজি। এখন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা কি করতেছে? তাদের স্বার্থের জন্য দেশের 12টা বাজার দিচ্ছে, জনগণের দিয়ে তাকাচ্ছে না। এর ফলে দেশের গার্মেন্টস সেক্টরের অবস্থা আজ ভয়াবহ। বড় বড় কোম্পানিগুলো, ছোট ছোট কোম্পানিগুলো আজ ভয়াবহ অবস্থা, রাস্তায় নামার পথে কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ নেই। তো কাজ না থাকলে জনগণ বেকার হবে। জনগণ বেকার হবে মানে শিল্প মালিকেরা বেকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রাজনৈতিক ফলে আমি ক্ষমতা থাকার জন্য দেশটাকে 12টা বাজা দিবেন, এটা তো দুঃখজনক। এই যে মানুষে বিচার কার কাছে চাইবে? আমি যখন একটা থানায় মামলা করব, আদালতে মামলা করবো,
অমুক ভাই ফোন দিবে, আমার মামলাটা দেখিও। এখন জজ ম্যাজিস্ট্রেটে কি করলো যে এমপি সাহেবের কথা শুনবে নাকি আমি যে একজন ভুক্তভোগী আমার কথা শুনবে? তো এমপি সাহেবের এমপি সাহেবেরটা ম্যাজিস্ট্রেট এইভাবে কাজ করতেছে। সারা বাংলাদেশে বিচার বিভাগ সহ সব কাজে এমন হচ্ছে। এসব আসলে দুঃখজনক। এখন ইউপি পরিষদের কাছে মানুষের বিচারের জন্য যাচ্ছে না, কারণ বর্তমানে ইউপি চেয়ারম্যানগুলো অদক্ষ এমন অশিক্ষিত লোকগুলো তারা চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, এই জনপ্রতিনিধি হচ্ছে। এদের কাছে ওরা বিচার কি, বিচার ল ইংরেজি বানা করতে পারে, লহরে বানা করে লাগবে যে ল মানে নিচু, এটা বানা করতে। ল কাকে বলে সেটা জানবো না। তো এইসব লোকদের কি আশা করা যাচ্ছে? এরা আইন জানে না, বিচার জানে না, কোনটা সত্য কোনটা নেই সেটা জানে না। তা এই জন্য বৈষম্যতা সমাজের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এসবের জন্য দায় সরকারের সঠিক ব্যবস্থাপনা। দয়া করে আমার সরকারের উপর, বাংলাদেশ সরকারের প্রতি রিকোয়েস্ট, আপনি স্মার্ট বাংলাদেশ করতেছেন, স্মার্ট বাংলাদেশ করার আগে যেগুলো মানব কল্যাণে এবং দেশের জাতি কর্মদক্ষতা হয়ে দেশের আয় বৃদ্ধি হবে সেই কাজগুলো করে। ঠিক আছে, রাস্তাঘাট ইত্যাদি অবকাঠামো করছে, দয়া করে এই খাতের উন্নয়নগুলো আপাতত স্টপ রেখে যেগুলো দ্বারা দেশের জিডিপি উন্নয়ন হবে সেইগুলো নিয়ে কাজ করেন। ব্যাংক খাতগুলোকে সঠিকভাবে নিজ প্রয়োজনে, দেশের যে অবস্থা, ব্যাংক খাতগুলোকে সঠিক মনিটরিং ব্যবস্থা আনো। দেশের অর্থনৈতিক ভয়াবহ অবস্থা এইসব বর্তমানে জনগণ বুঝতেছে, একদম সর্বনিম্ন জনগণ বুঝতেছে। দেশের বর্তমান যে অবস্থা, একজন রিক্সা ড্রাইভার 1000 টাকা ইনকাম করে, এক্সাম্পল সে চলতেছে। একজন মধ্যবিত্ত পরিবার সে 15,000 টাকা বেতনে চাকরি করে, কীভাবে সে বাসা ভাড়া দিচ্ছে, খানা খরচ দিবে, তার চিকিৎসা খাবে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবে না নাফা ট্যাবলেট খাবে, কীভাবে চলতেছে দেশের মানুষ? আর দেশের মানুষ বলতে এই মধ্যবিত্তরা পারতেছে না, খুঁজতে পারতেছে না বলতে তার কত কষ্ট দিন অতিপাত করতেছে। হয়তো নিম্ন শ্রেণীর লোক কিছু রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে কিছুদিনের জন্য, বাট এক শ্রেণীর লোক, বাংলাদেশের লোক ধান্দা বান্দা করে পুরো দেশ থেকে টাকা পাচার করতেছে। আর রাজনৈতিক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বৈষম্যের কারণে বিএনপি একটা বড় দল, এই দলের তো লোকগুলো সব মামলা হামলা নিয়ে কোর্টে যাওয়া আসা করতে করতে তাদের জায়গা জমি ঘর বেটা বিক্রি করতে 2008 থেকে সব শেষ সর্বহারা। তাহলে সর্বোপরি বোঝা যাচ্ছে এই দেশে 50% লোক সর্বহারা, আর 30% লোক কোটিপতি, 20% লোক 10% লোক বলতে পারতেছে না, সইতে পারতেছে, আর 10% লোক খুঁজি খেতেছে। এটাকে কি আমরা স্মার্ট বাংলাদেশ বলতেছি? সুতরাং স্মার্ট বাংলাদেশের যে নিয়মগুলো, এটা ওই জনগণের কাছে এক্সপ্লেন করো। আর জনগণ এখন দেশের মানুষ বোকা না, দেশের মানুষ বুঝে। তো সর্বোপরি আমাদের এই লাল সবুজের বাংলাদেশ সুন্দরভাবে চলুক, সেটা আমরা চাই। বাঙালির ভাষা বাংলা, এই ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে, আন্তর্জাতিক ভাষা হিসেবে সবার কাছে মূল্যায়িত হওয়ার জন্য সেই ব্যবস্থা করুন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।